হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা আমাদের মডিউল 4 ইলেকট্রিক্যাল মেশিন অ্যানালজি এর টপিক 4 নিয়ে আলোচনা করব। এখানে আমরা মেইনলি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার এই টপিকটা দেখব এবং এরপর বেশ কিছু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব। তো ইকুইভ্যালেন্ট সার্কিট মানে হচ্ছে একটা ট্রান্সফরমারকে ইলেকট্রিক্যাল প্যারামিটারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, সাপোজ মনে করো একটা আইডিয়াল ট্রান্সফরমার যদি হইতো, সেটা কেমন হইতো? আইডিয়াল ট্রান্সফরমার মানে এর কোনো লস থাকতো না, তাই না? তার মানে এই ট্রান্সফরমারে কোনো কপার লস হইতো না, কোর লস হইতো না, এটাতে কারেন্ট ফ্লো হইলে গরম হইতো না। তাহলে কি হইতো? তুমি একটা কয়েল এদিক থেকে পেঁচাইতা, এই কয়েলটা এখানে শেষ, আর সেকেন্ডারিতে আরেকটা কয়েল পেঁচাইতা একটা কোরের মধ্যে। ঠিক আছে, তো এখানে যে ভোল্টেজ অ্যাপ্লাই করতা, এই কয়েলের রেশিও অনুযায়ী ভোল্টেজটা এখানে চলে আসতো, কোনো লস নেই। একটা আইডিয়াল ট্রান্সফরমারের তুমি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকলে এরকমই হতো। এখন একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার যদি হয়, বা প্র্যাকটিক্যাল যে ট্রান্সফরমার গুলা থাকে, রিয়েল যে ট্রান্সফরমার, এইখানে আসলে অ্যাকচুয়ালি কি থাকে দেখো। রিয়েল ট্রান্সফরমারে একটা টার্ম আছে, সেটা হচ্ছে কপার লস। রিয়েল যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসে কি হবে, সেটা যদি কপার দিয়ে তৈরি হয় কপার লস হবে, তাই না? তো আমাদের ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল যেহেতু কপারের ওয়্যার থাকে, এই জন্য কপার লস বলে। অ্যাকচুয়ালি কপার লস না, অ্যালুমিনিয়ামের তার থাকলেও ওই লসটা হবে। তো এই জন্য এটার আরো অ্যাপ্রোপ্রিয়েট নাম হচ্ছে আই স্কোয়ার আর লস। ঠিক আছে, তাহলে দেখো, একটা আই স্কোয়ার আর লস এর মধ্যে হবে। আর কি হবে, এই যে তুমি এখানে যে কোরটা দিবা, দুই দিকে যে পেঁচাইছো, কোরের মধ্যে যে কয়েল পেঁচাইছো, ওই কোরের নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে না? তো প্রাইমারিতে যখন এই কারেন্টটা ফ্লো হবে, ফ্লো হওয়ার ফলে কোরের মধ্যে সে কাট করবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, কোরেও একটা কারেন্ট ফ্লো হবে। তাইলে কোরের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের জন্য একটা লস হবে, সেটাকে বলা হয় এডি কারেন্ট লস। ঠিক আছে, তো এইটা কিসের জন্য হয়? এটা মেইনলি হয় কোরের রেজিস্ট্যান্সের জন্য। অর্থাৎ কোরের রেজিস্ট্যান্সের জন্য কোর যে হিট হয়, সেটাই এডি কারেন্ট লস। আর কপার লস কোনগুলা? কপার লস হচ্ছে এই যে প্রাইমারি ওয়াইন্ডিং এর যে কয়েল, সেই কয়েলের যে রেজিস্ট্যান্স আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে কয়েলের রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্সের কারণে এই লসটা হয়। তা কারেন্ট কি যেটা ফ্লো হচ্ছে সেটা, রেজিস্ট্যান্স কোনটা? এই যে প্রাইমারি রেজিস্ট্যান্স আর সেকেন্ডারি রেজিস্ট্যান্স। তারপরে কি লস হয় ট্রান্সফরমারে? আর হিস্টেরেসিস লস। হিস্টেরেসিস লস হয় যখন কোরের মধ্যে কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, এখানে যে কোরটা থাকে তার মধ্যে যখন কারেন্ট ফ্লো হবে, তখন এসি কারেন্ট তো কিছুক্ষণ পর পর তার ডিরেকশন চেঞ্জ করে, দিক চেঞ্জ করে, তখন ওই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও চেঞ্জ হবে। তাহলে কোর যে ম্যাটেরিয়ালের তৈরি, ওই ম্যাটেরিয়ালে একবার ম্যাগনেটাইজেশন হবে আর একবার ডিম্যাগনেটাইজেশন হবে। ঠিক আছে, এই জন্য তার মধ্যে একটা ম্যাগনেটিক লস হবে। তো সেই যে লসটা, সেটাকে বলা হচ্ছে হিস্টেরেসিস লস। এটা হয় অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ডোমেন রিঅ্যারেঞ্জমেন্টের কারণে। ঠিক আছে, গেল। তো এরপরে আর কি লস হয়? প্র্যাকটিক্যাল যদি ট্রান্সফরমার হয়, এর মধ্যে লিকেজ ফ্লাক্সের জন্য কিছু লস হবে। লিকেজ ফ্লাক্স কি? এই যে এখানে যখন কারেন্ট ফ্লো হবে প্রাইমারি ওয়াইন্ডিং এ, তখন এখানে একটা ফ্লাক্স তৈরি হবে। এই ফ্লাক্সের কিছু অংশ তো এখানে যাবে, আর কিছু অংশ ওই সেকেন্ডারিতে যেগুলো যাবে না, এখানে ফিরে আসবে। ঠিক আছে, সেকেন্ডারিতে সে এনক্লোজ করে নেই। তো ওই যে ফ্লাক্স, সেই ফ্লাক্সের জন্য একটা লস হবে, সেটাকে বলে লিকেজ ফ্লাক্স লস। ওই লিকেজ ফ্লাক্স লস গুলাকে এই এক্সপি আর এক্সএস দিয়ে প্রকাশ করা হয়, প্রাইমারি রিঅ্যাকট্যান্স, সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, তো এই যে লস গুলা এখানে আছে, এই লস গুলার মিলায়ে এগুলাকে চিন্তা ভাবনা করে যথাযথ প্লেস করার মাধ্যমেই প্র্যাকটিক্যাল সার্কিটটা ড্র করা হয়েছে। কেমন দেখো, প্রথমে কি হবে, ট্রান্সফরমার কয়েলে কারেন্ট ফ্লো হবে, তাহলে কয়েলের রেজিস্ট্যান্সের জন্য একটা লস হবে আরপি।
আবার কয়েলে কি হবে, কয়েলে যখন কারেন্ট যাবে তখন এর মধ্যে লিকেজ ফ্লাক্সের জন্য একটা লস হবে, তাই না? ফ্লাক্স লিকেজ হবে, কয়েলের একটা রিঅ্যাকট্যান্স থাকবে। এর জন্য আসতেছে ওই যে এক্সপি এক্সএম, এগুলা রিঅ্যাকট্যান্স প্যারামিটার একটা সিরিজে, একটা প্যারালালে। ঠিক আছে। আরেকটা হচ্ছে এই যে কোরের যে দুইটা লস হলো না, কোর লস রেজিস্ট্যান্স, ম্যাগনেটিক হিটিং লস, এগুলাকে মিলায়ে একটা লস ধরা হয়েছে। এটা হচ্ছে এই আরসি, যেটা কোথায় থাকে, প্রাইমারি যে ব্রাঞ্চ তার সাথে এভাবে প্যারালালে কানেক্ট করা থাকে। এই আরসি কে বলা হয় কোর লস কম্পোনেন্ট বা ওয়ার্কিং কম্পোনেন্ট। ঠিক আছে। আর যে এক্সএম দেখতেছে এখানে, এক্সএমটা হচ্ছে ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্সের জন্য যে লসটা হয়, ঠিক আছে, তার জন্য এই এক্সএমটা আসছে। আবার সেকেন্ডারিতে আসো, তো প্রাইমারিতে সাপ্লাই দিছো ভোল্টেজ, সেই ভোল্টেজের কারণে কারেন্ট ফ্লো হয়েছে, এখানে ভোল্টেজ ড্রপ হবে, তাই না? এখানে কারেন্ট যাবে। এটা যেহেতু প্যারালালে আছে, এই লাইনেও একটা কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে। এই কারেন্টটাকে বলা হয় আই নট। ঠিক আছে। এটাকে নাম দেওয়া হয়েছে নো লোড কারেন্ট। আবার এই কারেন্টের যে একটা অংশ এই আরসি কোর লস রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হয়, সেটাকে বলা হয় এটাকে ওয়ার্কিং কম্পোনেন্ট, অথবা আরেকটা নামে বলা হয়, আমি আপাতত ওয়ার্কিং কম্পোনেন্টই বললাম, ওটা মনে পড়লে অ্যাড করে দিব। তাহলে এটাকে তোমরা আইডাব্লিউ নাম দিতে পারো, অথবা আইসিও নাম দিতে পারো। ঠিক আছে। এরপরে এই যে এক্সএম, এক্সএম এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যায়, সেটাকে বলা হয় ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, এটাকে নাম দেওয়া হয় আই মিউ। তো আসলো এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে তোমার, সেই ভোল্টেজ ড্রপটা বাদ দিলে যা ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজটা হচ্ছে যে ই1। ঠিক আছে। এখন ই1 যে ভোল্টেজটা এখানে ইনডিউস হইলো, তার মধ্যে যে কারেন্ট ফ্লো হবে সেটা হচ্ছে আইএস প্রাইম। তাহলে আইপি থেকে আই নট বিয়োগ দিলে আইএস প্রাইমটা পাওয়া যাবে। তারপরে এই যে এখানে কয়েলে প্যাচ আছে, এখানে যদি এ সংখ্যক প্যাচ থাকে আর এখানে একটা প্যাচ থাকে শুধু, ঠিক আছে, অর্থাৎ ট্রান্সফরমেশন রেশিও বিপি বাই বিএস বা এনপি বাই এনএস করলে যে রেশিওটা পাওয়া যায় সেই রেশিওটা হচ্ছে এ। ওই রেশিও অনুযায়ী এখানে কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। সেই ইনডিউস ভোল্টেজটা কি, ই2। তো ই2 এর পরে কি হবে, ই2 যে ভোল্টেজ ইনডিউস হলো কয়েলে, ওই কয়েলে যখন তুমি কোনো লোড কানেক্ট করবে এখানে, তখন কি হবে, সার্কিট ফিল হলে কারেন্টটা ফুল হবে না? ওই কারেন্টটা যখন ফ্লো হবে, সেই কারেন্টটা হচ্ছে আইএস। এই আইএস কারেন্টটা যখন কয়েল দিয়ে ফ্লো হবে, তখন তার রেজিস্ট্যান্সের জন্য একটা লস হবে, কপার লস। ঠিক আছে। ওই রেজিস্ট্যান্সটার নাম হচ্ছে আরএস, সেকেন্ডারি রেজিস্ট্যান্স। আর সেকেন্ডারির যে কয়েলের যে রিঅ্যাকট্যান্স সেটা হচ্ছে এক্সএস। ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন এই আই নটটা নিয়ে একটু কথা বলি। আই নটটা কি? আই নটটাকে তো আমরা বললাম নো লোড কম্পোনেন্ট অফ কারেন্ট, তাই না? এই আই নটটা, যেটাই প্যারালাল ব্রাঞ্চে টোটাল কারেন্ট ফ্লো হচ্ছে, এই আই নট, এটা দেখা গেছে যে টোটাল যে লোড কারেন্ট তার 2/3% হয় মাত্র। 2/3% অফ লোড, মানে 3/2 করার পর এটাকে পার্সেন্ট করলে লোডের এত পার্সেন্ট কারেন্ট এখানে ফ্লো হয়। ঠিক আছে। এটা কিন্তু 3/2 না, এরকম হলে তো অনেক বেশি হইতো। 3/2 কারেন্ট মানে কি, বাকি 1 ভাগ কারেন্ট মাত্র এখানে আসতো। এটা এটা হচ্ছে 2/3%। 2/3 করলে দেখবে 0 পয়েন্ট সামথিং আসবে, 0 পয়েন্ট সামথিং % হচ্ছে কারেন্ট এই প্যারালাল ব্রাঞ্চটাতে ফ্লো হয়। ঠিক আছে। তাইলে এখান থেকে দেখো, প্রাইমারি যে কারেন্ট আইপি, এই আইপি কারেন্টটা কি আই নট আর আইএস এর যোগফল, তাই না? আইপি কারেন্টটা আই নট আর আইএস এর যোগফল। তাইলে আইপি সমান আই নট প্লাস আইএস প্রাইম, তাই না? এটা আইএস প্রাইম নাম দিয়েছিলাম।
গেল। তো এর মধ্যে আই নটটা বলতেছি অনেক কম, তাই না? তাহলে আই নট অনেক কম হওয়া মানে কি, এটাকে আমরা নেগলেক্ট যদি করি ক্যালকুলেশন সুবিধার জন্য, তাহলে ধরা যায় এই প্যারালাল ব্রাঞ্চে কারেন্ট খুবই কম ফ্লো হয় বা হয় না বললেই চলে। তখন আমি আইপি কে, প্রাইমারি কারেন্টকে কি ধরতে পারবো, এই আইএস প্রাইমের সমান প্রয়োজন হলে আমরা ব্যবহার করতে পারবো, তাই না? যেহেতু এখানে খুব কম কারেন্ট যায়। তো ম্যাথমেটিক্স করার সময় আমার যদি কখনো আই ডট সম্বন্ধে বিস্তারিত বলা না থাকে বা আরসি এক্সএম এগুলোর সম্বন্ধে ডিটেলস জানা না থাকে, তখন আমি কি করব, তখন আমি আইপি সমান আইএস প্রাইম ধরেই আগাইতে পারবো। ঠিক আছে, এখন দেখো, তাহলে আমরা কি দেখলাম, আইডিয়াল ট্রান্সফরমারে অ্যাকচুয়ালি আমাদের নো লস, কোনো লস নাই, এই জন্য সিম্পল সার্কিট, জাস্ট একটা কয়েল বসাই দিচ্ছ, প্রাইমারিতে সেকেন্ডারিতে বিপি বিএস আইপি আইএস এগুলো দেখাইতে পারো। আর প্র্যাকটিক্যালে দেখো বিভিন্ন ধরনের লস থাকার কারণে এর সার্কিটটা দাঁড়াইছে এরকম। কিন্তু এই সার্কিটে, প্র্যাকটিক্যালের যে সার্কিট আছে এটাতে ক্যালকুলেশন করা, এটা নিয়ে এটাকে অ্যাপ্লাই করা অনেক জটিল। এই জন্য এটাকে অ্যাপ্রক্সিমেট করে করে আরো ছোট করা হয়েছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের অ্যাকচুয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন আমরা যদি দেখি অ্যাপ্রক্সিমেট একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখব, ঠিক আছে? অর্থাৎ এই জিনিসটাকে আরেকটু সহজ করে আনার চেষ্টা করব। তো এটাকে কিভাবে আঁকা যায় দেখো, এটাকে যদি একটু সহজ করে আঁকি, তাহলে দেখো আরপি আমার থাকলো, আরপি আছে, এক্সপি আছে। এখন দেখো এই কারেন্টে যদি, এই ব্রাঞ্চে যদি খুব অল্প পরিমাণ কারেন্ট যায়, তাইলে এটা এখানে দেওয়া আর এর আগে দেওয়া একই কথা না? যেহেতু এই ব্রাঞ্চটা আমরা নেগলেক্টই করতে পারি, এত কম কারেন্ট যায়, তাহলে এর অবস্থান নিয়ে তো আর কোনো ঝামেলা নাই। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে একদম শুরুতে ওই প্যারালাল ব্রাঞ্চটাকে ড্র করতে পারি। ঠিক আছে, করলাম। এরপরে ড্র করার পরে এখানে আমার কি, আগের মতো ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং, সেই ওয়াইন্ডিংটা দিয়ে দিলাম প্রাইমারি সেকেন্ডারি। তারপরে আমার সেকেন্ডারিতে যে রেজিস্ট্যান্স ছিল, রিঅ্যাক্ট্যান্স ছিল, সেটা আমি আঁকলাম। তাহলে এখানে কেমন দাঁড়ায় দেখো, এখানে আমি যখন সাপ্লাই দিচ্ছি V1, RC, XM, RP, XP, RS, XS, 4 আছে, তাই না? এদিক দিয়ে আমার কারেন্ট যাচ্ছে কত, ওটা যদি আমি নেগলেক্ট করি, ওটাকে বাদ দিয়ে সরাসরি বললাম যে এখানে আইপি কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, অথবা এটাকে চাইলে তুমি দেখাইতেও পারো, এখানে বললাম আইপি, এখানে আই নট, এখানে আইএস প্রাইম, এখানে আমার E1 ভোল্টেজ ইনডিউস হবে। E1 এর কারণে, E1 এর যে প্যাচ আছে A:1, এই প্যাচ টার্ন অনুযায়ী এখানে গুণ হয়ে এখানে E2 তে আসবে। সেকেন্ডারি যদি লোড কানেক্ট করা হয়, আইএস পরিমাণ কারেন্ট ফ্লো হবে এবং সেকেন্ডারিতে এই V2 পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে। কিন্তু এই যে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকলাম ট্রান্সফরমারের, এটা দিয়েও ক্যালকুলেশন করা একটু ঝামেলা, এজন্য এটাকে আরো সিম্পলিফাই করা হয়েছে। সিম্পলিফাইটা কেমন সেটা একটু খেয়াল করো। দেখো, ট্রান্সফরমারের এই যে এখানে যে টার্মটা দেখতেছো, যে পার্টটা দেখতেছো, এই পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এই আইডিয়াল ট্রান্সফরমারটা। কতটুকু, এই যে এতটুকু জায়গাটা। অর্থাৎ একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের মধ্যে একটা আইডিয়াল ট্রান্সফরমারও আছে। ওই আইডিয়াল ট্রান্সফরমারের সাথে আর কি কি থাকে, এই যে এদিকে 4টা কম্পোনেন্ট, এদিকে 2টা কম্পোনেন্ট, টোটাল এই 6টা প্যারামিটার কানেক্ট করলেই একটা আইডিয়াল ট্রান্সফরমারের সাথে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার পাওয়া যায়। ঠিক আছে, তাইলে এই আইডিয়াল ট্রান্সফরমারের কাজটাকে আরো ইজি করার জন্য, আরো অ্যাপ্রক্সিমেট করার জন্য এটাকে একটু সহজ করা হয়েছে। সেটা কেমন, সেটা হচ্ছে দেখো, ট্রান্সফরমারের এই যে
এখানে রেশিও আছে a:1। এই রেশিও দিয়ে ট্রান্সফরমারকে এই সেকেন্ডারি সাইডের যে কম্পোনেন্ট আছে ওগুলাকে এই আইডিয়াল ট্রান্সফরমারের এদিকেও নিয়ে আসা যায়, আবার প্রাইমারির এই 4টা কম্পোনেন্টকেও এদিকে নিয়ে আসা যায়। তো এগুলাকে যদি এদিকে ট্রান্সফার করতে পারো বা এগুলাকে এদিকে ট্রান্সফার করতে পারো, তাহলে কি হবে, সার্কিটটা এরকম সিম্পল একটা সার্কিট হবে, এই ঝামেলার ওয়াইন্ডিংটা থাকবে না। তো সেটা যদি করা হয়, এটাকে দুই ভাবে ড্র করা যায়। একটা হচ্ছে পুরা ট্রান্সফরমারের সার্কিটটাকে প্রাইমারির সাপেক্ষে রেফার করে। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায়ও আসে যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট স্টেপ বাই স্টেপ আঁকো। আমি কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপই দেখাচ্ছি এবং ফাইনালটাও দেখাবো। ফাইনালটা হচ্ছে এটা যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট প্রাইমারির সাপেক্ষে আঁকো, যে রেফার টু প্রাইমারি। আরেকটা হচ্ছে রেফার টু সেকেন্ডারি, যে প্রাইমারির সাপেক্ষে কেমন হয়, সেকেন্ডারি সাপেক্ষে কেমন হয়। দেখো, তাহলে আমি যদি প্রাইমারির সাপেক্ষে আঁকি, প্রাইমারির সাপেক্ষে আঁকা মানে হচ্ছে প্রাইমারির যে ভোল্টেজ সেই ভোল্টেজটা সরাসরি আমি অ্যাপ্লাই করব ওয়াইন্ডিং এ। তাহলে কেমন হবে, প্রাইমারির সাপেক্ষে আঁকছো মানে প্রাইমারির যে টার্ম গুলা, ঠিক আছে, সেগুলা ফিক্স থাকবে, সেগুলার কোনো চেঞ্জ নেই। তাহলে প্রাইমারির টার্ম গুলা হুবহু আমি এঁকে ফেললাম। একটা কি, একটা হচ্ছে আমার এই যে V1, একটা হচ্ছে RC XM, এখানে যে কারেন্ট যাচ্ছে সেটা IP, এটা হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স, এটা সেকেন্ডারি রেজিস্ট্যান্স। এখন কথা হচ্ছে এইগুলাকে প্রাইমারিতে কেমনে আনে। এইগুলাতে প্রাইমারিতে আনলে এই রেজিস্ট্যান্স কে RS কে যদি প্রাইমারিতে আনো সেটাও একটা রেজিস্ট্যান্স হবে, কিন্তু সেই রেজিস্ট্যান্সের মানটা প্রাইমারির সাপেক্ষে পাল্টাই যাবে। কারণ কি দেখো তো, এখানে E1 ভোল্টেজ E2 ভোল্টেজ, এটা যদি এই ওয়াইন্ডিং এ যদি E2 তে যদি 10টা বেশি টার্ন থাকে, তাহলে কি হবে, E1 10 ভোল্ট হলে E2 100 ভোল্ট হবে, 10 গুণ বেশি হবে। তাহলে E1 এ যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, ঠিক আছে, E2 তে কি যাবে, 1/10 কম কারেন্ট যাবে, এই রেশিও অনুযায়ী ভাগ হবে। তাইলে এখানে 1 অ্যাম্পিয়ার গেলে এখানে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তাহলে 0.1 অ্যাম্পিয়ার একটা রেজিস্ট্যান্স কে ফেস করলে যতটুকু লস করবে, তুমি যদি ওই রেজিস্ট্যান্সটাকে এদিকে ড্র করতে চাও, তাহলে কি হবে, পুরো সার্কিটকে আগের মতো রাখতে চাইলে এটাকে RS রাখলে হবে, কারণ IP তো আগে থেকে 10 গুণ বেশি। তাইলে এই জিনিসটাকে কি করতে হবে, এই রেজিস্ট্যান্স অনুযায়ী চেঞ্জ করে নিয়ে আসতে হবে। কারণ এই রেজিস্ট্যান্সটা ভোল্টেজ ফেস করতেছে E2, কারেন্ট ফেস করতেছে IS। তুমি যখন ওকে এদিকে আঁকতেছো তখন ও ভোল্টেজ ফেস করবে V1, কারেন্ট ফেস করবে IS প্রাইম। তো দুইটার ভ্যালু তো দুই রকম। পার্থক্য কি, পার্থক্য হয়েছে রেশিও অনুযায়ী ভোল্টেজ কি হয়েছে, বাড়ছে বা কমছে, আর রেশিও অনুযায়ী কারেন্ট বাড়ছে বা কমছে। এই জন্য সেকেন্ডারি থেকে কোনো টার্মকে যদি আমরা প্রাইমারিতে আনি, তাহলে রেশিওর সাথে একটা কাজ করে দিলে হয়ে যায়, সেটা হয় A²RS। ঠিক আছে, তাহলে এক্সেসটা কি হবে, তুমি যখন সেকেন্ডারি থেকে এটাকে এদিকে নিয়ে আসবা, সেম পরিমাণ রিঅ্যাক্ট্যান্স যদি তাকে দেখাইতে হয় এই V1 আর IP-র সাপেক্ষে, তাইলে এই টার্মটা কি হবে, A²এক্সেস। তো এই এতটুকু আসার পরে তোমার এইখানে যে ভোল্টেজটা থাকবে সেটা কি, সেটা কিন্তু এখন আর V2 নাই, কারণ এগুলাই তো এদিকে চলে আসছে, ভোল্টেজ অ্যাপ্লাই করতে বেশি। ঠিক আছে, তো এটা যদি VP হয়, তাহলে আর এদিকে সেকেন্ডারি ভোল্টেজ জেনারেল ভোল্টেজ যদি V হয়, তাহলে এই ভোল্টেজটা হয়ে দাঁড়ায় AVS। কারণ এইটাকে যখন এদিকে নিয়ে আসছো তখন তোমার সার্কিট এতটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, এখানের ভোল্টেজটাই হয়ে যায় তখন এই AVS। ঠিক আছে, এবং এখানে যে কারেন্ট ফ্লো হয় সেটা তো IP, আর এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছিল IS। তাহলে রেশিও অনুযায়ী কারেন্টটাকে যদি এদিকে শিফট করো, ঠিক আছে, তখন সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে IS/A। অর্থাৎ ভোল্টেজ কি হয়েছে, A গুণ বাড়ে গেছে AVS, আর কারেন্ট কি হয়েছে IS/A, A গুণ কমে গেছে, যা যাচ্ছিল তার চেয়ে A গুণ পরিমাণ কমে গেছে। এটাই হচ্ছে প্রাইমারির সাপেক্ষে ইকুইভ্যালেন্ট সার্কিট। সেকেন্ডারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন, সেকেন্ডারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে তোমার, দেখো প্রাইমারির ক্ষেত্রে এখানে VP আর IP ফিক্স ছিল, তাই না,
সেকেন্ডারির ক্ষেত্রে কি হবে? সেকেন্ডারির ক্ষেত্রে এখানে যে তোমার ইয়ে আছে, ভোল্টেজটা আছে সেকেন্ডারি সাইডে, সেটা ভিএস থাকবে, যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা আইএস থাকবে, এবং তোমার সেকেন্ডারি যে রিঅ্যাকট্যান্স সেটা থেকে যাবে, সেকেন্ডারি রেজিস্ট্যান্সটাও থেকে যাবে, আর এস এক্সএস। তাইলে কি, তাইলে এই টার্ম গুলাকে এখন এদিকে ট্রান্সফার করতে হবে, এই চারটাকে এদিকে ট্রান্সফার করলে কি হবে? এই চারটাকে যদি এদিকে ট্রান্সফার করো, রেজিস্ট্যান্সকে ট্রান্সফার করলে কি হবে? সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নেওয়ার সময় রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সকে যদি এ স্কোয়ার দিয়ে গুণ করতে হয়, তাইলে উল্টাটা করতেছো, এখন প্রাইমারি থেকে সেকেন্ডারিতে নিচ্ছ, তাহলে কি করতে হবে? এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, আর পি বাই এ স্কোয়ার এক্স পি বাই এ স্কোয়ার। ঠিক একইভাবে তোমার এখানে আর সি আর এক্স এম ছিল, ওগুলা তো এখন সেকেন্ডারি সাপেক্ষে হিসাব করতেছো, তাইলে আর সি আর এক্স এম এগুলা কেমন হয়ে যাবে? আর সি কোথায়? প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাবে, তাহলে আর সি হয়ে যাবে আর সি বাই এ স্কোয়ার, এক্স এম হয়ে যাবে এক্স এম বাই এ স্কোয়ার। ঠিক আছে? আর তোমার এখানে যে ভোল্টেজটা পাওয়া যাবে, সেই ভোল্টেজটা কি হবে? এখানে এভিএস হয়েছিল না, এখানে হবে ভিপি বাই এ, আর এখানে কারেন্ট ছিল আইএস বাই এ, এটা হবে এ আইপি। ঠিক আছে? তাহলে তুমি জাস্ট প্রাইমারিটা মনে রাখলে সেকেন্ডারিটা ইজিলি প্লট করতে পারবা, আর সেকেন্ডারিটা মনে রাখলে প্রাইমারি প্লট করতে পারবো। তো ম্যাক্সিমাম কেসে আমাদের প্রাইমারিটাই আমরা ব্যবহার করি। তো এইটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার, মানে এটা হচ্ছে পারফেক্ট সার্কিট না আর কি, মানে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা আহ, কম এরর হয় এটা ধরে নিয়ে দুইটা সার্কিট আঁকলাম। এখন এইটাকেও সিম্পলিফাই করা হয়েছে, যে অনেক ক্ষেত্রে আমাদের যেহেতু বললাম যে এই ব্রাঞ্চে কারেন্ট খুব কম যায়, তাইলে অনেক সময় দেখা গেছে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ম্যাথ করার সময় আরসি এক্সএম এর কোনো ডাটা নেই, তখন আমরা কি করি, ধরি যে ওই ব্রাঞ্চে কারেন্ট এতই কম যে এটা না ধরলেও চলবে। তখন ট্রান্সফরমারের প্রাইমারির সাপেক্ষে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হয়ে যায় দেখো, খুবই সিম্পল, জাস্ট প্রাইমারির সাপেক্ষেও এরকম, সেকেন্ডারির সাপেক্ষেও এরকমই হয়ে যায়। কিন্তু পার্থক্য কি দেখো, যখন আমি প্রাইমারি সাপেক্ষে আঁকবো এইখানে হবে বিপি, এখানে আইপি, আর এই টার্মটা কি পুরা দুইটা রেজিস্ট্যান্স যেহেতু সিরিজে আছে এটাকে সিরিজে লিখে ফেলছি, আর পি প্লাস এ স্কোয়ার আর এস, এটাকে কি লিখছি এক্সপি প্লাস এ স্কোয়ার এক্সএস। ঠিক আছে, গেল। তারপরে এখানে আমি যেটা পাবো সেটা কি আগের মতো এভিএস, আর এই আইপি কারেন্টের আরেক নাম কি আইএস বাই এ। তো এটা কিভাবে মনে রাখা যায় দেখো তো, আমরা কিন্তু একটা ট্রান্সফরমারের গোল্ডেন রুল বলছিলাম জাস্ট আগের ক্লাসটাতেই, আমাদের লাস্ট যে 3টা ক্লাস আমাদের ইউটিউবের 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা যদি এখানে দেখো, এখানে কিন্তু আমরা অলরেডি ট্রান্সফরমারের এই যে বেসিক বিষয়গুলা, এই যে গোল্ডেন রুল, চেইন রুল, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। ওই 3টা ক্লাস তোমরা দেখলে ট্রান্সফরমার সম্বন্ধে আরো বিস্তর ধারণা পাবো। তাহলে দেখো ট্রান্সফরমারের টার্ন রেশিও এ সমান কি? এ সমান হচ্ছে ভিপি বাই ভিএস সমান আইএস বাই আইপি সমান এনপি বাই এনএস। ঠিক আছে? তাহলে দেখো তুমি যখন এই ভিএস কে প্রাইমারিতে নিয়ে আসো, তার মানে কি ভি টুটা প্রাইমারিতে চলে আসে না? ভিএস প্রাইমারিতে আসা মানে কি, ভিএসটা প্রাইমারিতে চলে গেছে, তখন কি দাঁড়ায় দেখো, প্রাইমারিতে যদি চলে যায় তাহলে ওই ভোল্টেজটা কি হবে, এ গুণ ভিএস, জাস্ট বজ্রগুণ, তাই না? আর সেকেন্ডারি কারেন্টটা যদি প্রাইমারিতে চলে যায়, তাহলে দেখো কি হবে, আইপি সমান কি হবে, আইপি সমান হবে আইএস বাই এ, জাস্ট বজ্রগুণ। ঠিক আছে? এই দেখো এখানে আইএস বাই এ হয়েছে, এখানে এভিএস হয়েছে। তো এটা তোমরা এই জিনিসটা মনে রেখেও বের করতে পারো, অথবা তোমরা এই ফর্মুলা দিয়েও এটাকে নিয়ে আসতে পারো। তো একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখতে হবে, যেহেতু আমাদের আজকের ক্লাসটা একটু লেন্দি হবে, আমরা একদম ইন ডেপথ যেহেতু আলোচনা করছি। তাহলে দেখো এইটার কাজ কিন্তু শেষ, তোমাকে অ্যাপ্রক্সিমেট
ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে বললে এটা আঁকা বেস্ট, উপরেরটা। আর নিচেরটা হচ্ছে আরো অ্যাপ্রক্সিমেট আর কি। গেল। এখন সেকেন্ডারি সাপেক্ষে যদি আমি কি, সার্কিট কিন্তু সেম, কিন্তু প্যারামিটার গুলা ওই আগের মতো একটু বুঝে শুনে বসাইতে হবে। সেকেন্ডারি সাপেক্ষে মানে এখানে ভোল্টেজ হবে কি ভিএস, ঠিক আছে, ভোল্টেজ একটা তীর চিহ্ন দিয়ে দেওয়া ভালো। আর কারেন্ট হবে কি আইএস। আর এখানে যে কারেন্টটা, যে রেজিস্ট্যান্স হবে সেটা কি, সেকেন্ডারিটা তো আগের মতোই আছে, তার সাথে কি যোগ হবে, এ স্কোয়ার আর পি, এ স্কোয়ার আর পি। আর রিঅ্যাকট্যান্স কি হবে, এক্সএস প্লাস এক্সপি বাই এ স্কোয়ার, এক্সএস প্লাস এক্সপি বাই এ স্কোয়ার। তাহলে দেখো এখানে যেহেতু আইএস, এখানে কি হবে, এখান থেকে তাকায় বলতে পারো অথবা ওই ফর্মুলা থেকেও আনতে পারো। এটা যদি মনে রাখো, এটা হচ্ছে ভিপি, তাইলে সেকেন্ডারি সাপেক্ষে কি হবে, এখানে যেহেতু এভিএস হয়েছিল, এখানে গুণ হয়েছে, এখানে হবে ভাগ, ভিপি বাই এ। আর এটা যেহেতু আইএস হয়েছিল, আর আইএস এর জন্য এখানে কি ছিল, আইএস বাই এ ছিল, তাহলে এখন আইপিটা কি হবে, এ আইপি হবে। জাস্ট ভোল্টেজটা এখানে যেহেতু গুণ হয়েছিল, এখানে ভাগ হয়েছিল, এভাবে মনে রাখতে পারো, অথবা এ সমান ফর্মুলা দিয়েও নিয়ে আসতে পারো। তো এইটাই হচ্ছে ট্রান্সফরমারের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট, এই দুইটা। ঠিক আছে, একদম বেশি অ্যাপ্রক্সিমেট হচ্ছে নিচেরটা, আর মোটামুটি আহ, এইটা ব্রাঞ্চটাকে সরানো এবং ওই টার্ম গুলাকে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নিয়ে আসার মাধ্যমে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সার্কিট। আর এটা কি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, আর এটা তো আমরা বুঝে বুঝে আঁকলাম, তো আশা করি এভাবে যদি মনে রাখতে পারো তাহলে এই জিনিসটা আর ভুলবা না আর কি। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নো লোড কন্ডিশন।